পেজ 66। শ্রীকৃষ্ণ নারায়ণ রতন জঙ্কার, তার ছবি দেওয়া আছে পাশে। ভূমিকা: বিংশ শতাব্দীর সঙ্গীত জগতে এবং উজ্জ্বল রত্ন হলেন শ্রীকৃষ্ণ নারায়ণ রতন জঙ্কার। তিনি সারা জীবন অখণ্ড সঙ্গীত সাধনায় নিজেকে নিয়োজিত করে বহু সম্মান ও শ্রদ্ধা অর্জন করেছেন। ভারতীয় সঙ্গীতাকাশে তাঁর নাম ধ্রুবতারার মতো চিরভাস্বর হয়ে থাকবে। জন্ম ও বংশ পরিচয়: মহারাষ্ট্রের অন্তর্গত বোম্বাই শহরে এক মধ্যবিত্ত পরিবারে 31শে ডিসেম্বর 1899 খ্রিস্টাব্দে পণ্ডিত রতন জঙ্কার জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শ্রী নারায়ণ গোবিন্দ ব্র্যাকেটে ভিন্ন মতে শ্রী নারায়ণ রাও রতন জঙ্কার ব্র্যাকেট ক্লোজড সারস্বত ব্রাহ্মণ ছিলেন। সঙ্গীতপ্রেমী গোবিন্দজি বোম্বাই সরকারের অধীনে ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করলেও তিনি সেতার বাদনে পারদর্শী ছিলেন। প্রতিদিন তার পিতা যখন সেতারে রেওয়াজ করতেন, বালক রতন জঙ্কার তা মনোযোগ সহকারে শুনতেন। এইভাবে বাল্যকাল থেকেই তার মন শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। সঙ্গীত শিক্ষা: তৎকালীন সমাজে সঙ্গীতজ্ঞদের কেউ বিশেষ সুনজরে দেখত না। সেই যুগে গায়ক বাদকরা পতিতাদের সঙ্গীত শিক্ষাদান করে জীবিকা অর্জন করতেন। তাই ভদ্র পরিবারের সঙ্গীত চর্চা খুব নিন্দনীয় বিষয় ছিল। আত্মীয় স্বজনদের আপত্তি থাকা সত্ত্বেও অত্যন্ত উদার প্রকৃতির পিতা তাকে পণ্ডিত কৃষ্ণানন্দ ভট্ট নামক এক সঙ্গীতজ্ঞের কাছে সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করে দেন। তার কাছে 2 বছর সঙ্গীত শিক্ষার পর তিনি পণ্ডিত অনন্ত বুয়া যোশীর ব্র্যাকেটে মতান্তরে অনন্ত মনোহর কাছে কিছুদিন সঙ্গীত শিক্ষালাভ করেন। ভাতখণ্ডেজির শিষ্যত্ব গ্রহণ: দৈবক্রমে এই সময় পণ্ডিত ভাতখণ্ডের সঙ্গে তার পরিচয় ঘটে। বালক রতনের গান শুনে ভাতখণ্ডেজি অতিশয় প্রীত হন এবং ভবিষ্যৎবাণী করেন যে ভবিষ্যতে এ বালক একজন প্রসিদ্ধ গায়ক হবে। আর্থিক অনটনের জন্য কিছুদিন সঙ্গীত শিক্ষা বন্ধ থাকার পর 1912 খ্রিস্টাব্দে তিনি পণ্ডিত ভাতখণ্ডের শিষ্যত্ব গ্রহণ করেন এবং ভাতখণ্ডেজির কাছে নিয়মিতভাবে তালিম নিয়ে অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেন। ভাতখণ্ডেজি প্রিয় শিষ্য রতনকে আদর করে বাবুরাও বলে ডাকতেন এবং বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করতেন। পেজ 67। ফৈয়াজ খাঁর কাছে সঙ্গীত শিক্ষা: 1916 খ্রিস্টাব্দে রতন জঙ্কারজি বরোদায় অনুষ্ঠিত প্রথম সর্বভারতীয় সঙ্গীত সম্মিলনে অংশগ্রহণ করেন। ফলে বহু সঙ্গীতজ্ঞের সঙ্গে তার পরিচয় ঘটে। 1917 খ্রিস্টাব্দে ভাতখণ্ডেজি বরোদার মহারাজা শিবাজি ব্র্যাকেটে সায়াজি দন্তেশ অন্তস্থয় আকার বর্গের জয় দীর্ঘ ইকার শিবাজি রাও গাইকোয়াড়ের কাছ থেকে রতনের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করেন এবং ওস্তাদ ফৈয়াজ খাঁর কাছে সঙ্গীত শিক্ষার জন্য বরোদায় পাঠান। ফৈয়াজ খাঁ সাহেব রতনের মতো সুকণ্ঠ ও ভাতখণ্ডেজির নতুন শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত প্রিয় ছাত্রকে মন প্রাণ দিয়ে সঙ্গীত শিক্ষাদান করতে থাকেন। ফৈয়াজ খাঁ সাহেবের কাছে তিনি একাদিক্রমে 5-6 বছর শিক্ষা গ্রহণ করে বিশেষ দক্ষতা অর্জন করেন। এরপর তিনি বিভিন্ন অনুষ্ঠানে ওস্তাদজির সঙ্গে অংশগ্রহণ করতে থাকেন। এমনকি বিভিন্ন রাজদরবারেও সঙ্গীত পরিবেশন করার সুযোগ পান। সাইড হেডিং: বিদ্যা শিক্ষা। এই সময় তিনি হাই স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1922 খ্রিস্টাব্দে
আইএ পাশ করেন এবং 1923 খ্রিস্টাব্দে বিএ পড়ার জন্য গুজরাট কলেজে ভর্তি হন। আর্থিক অনটনের জন্য তিনি আহমেদাবাদ গার্লস স্কুলে শিক্ষকতা করেন এবং বহু সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করে অসামান্য খ্যাতি অর্জন করেন। কঠিন বাধা বিপত্তি ও দারিদ্র্যের মধ্য দিয়েও তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে 1926 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের উইলসন কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি মাতৃভাষা ছাড়া ইংরেজি, সংস্কৃত, বাংলা, হিন্দি, উর্দু, গুজরাটি ইত্যাদি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। অধ্যক্ষ পদ লাভ। ভাতখান্ডেজি সারদা সঙ্গীত মণ্ডল, এটা ইনভার্টেড কমার ভেতরে, নামে একটি সংস্থা স্থাপন করে রতন জঙ্কারজিকে সেখানকার সঙ্গীত শিক্ষকতার কাজে নিযুক্ত করেন। ফলে তাঁর বোম্বাইয়ের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞদের সাহায্য লাভের সুযোগ ঘটে। এছাড়া 1925 খ্রিস্টাব্দে ভাতখান্ডেজি লখনৌ শহরে ম্যারিস কলেজ অফ মিউজিক, ইনভার্টেড কমার ভেতরে, নামে একটি সঙ্গীত বিদ্যালয় স্থাপন করেন। বর্তমানে কলেজটি ভাতখান্ডে সঙ্গীত বিদ্যাপীঠ নামে প্রসিদ্ধ। 1929 খ্রিস্টাব্দে কলেজটি বিশ্ববিদ্যালয়ের রূপ পরিগ্রহ করে এবং রতন জঙ্কারজি উক্ত কলেজটির অধ্যক্ষ পদে নিযুক্ত হন। গ্রন্থ প্রণয়ন। কিছুদিনের অধ্যাপনা লব্ধ অভিজ্ঞতা দ্বারা তিনি পাঠ্যপুস্তক রচনায় মনোনিবেশ করেন। পাঠ্যসূচির বিভিন্ন রাগের বহু তান রচনা করে তিনি তান সংগ্রহ, ইনভার্টেড কমার ভেতরে, নামে 3টি খণ্ড প্রকাশ করেন। ভাতখান্ডেজি বইটির উচ্চ প্রশংসা করেন এবং পেজ 68-তে এলাম এবং আরও নতুন নতুন গান ও লক্ষণ গীত রচনায় অনুপ্রাণিত করেন। সঙ্গীত শিক্ষা, ইনভার্টেড কমায়, নামক প্রাথমিক পাঠ্যপুস্তকটি তাঁরই রচনা। তাঁর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল অভিনব গীতমঞ্জরি, ইনভার্টেড কমার ভেতরে। তিনি সর্বসাকুল্যে 12টি সঙ্গীত সম্বন্ধীয় পুস্তক রচনা করেন। এছাড়া বিভিন্ন সম্মেলনে ও আকাশবাণীর মাধ্যমে প্রচালিত তাঁর বিভিন্ন কথিকাও বিশেষ মূল্যবান। বিভিন্ন পদ ও উপাধি লাভ। পণ্ডিত রতন জঙ্কার 1952 খ্রিস্টাব্দ থেকে কেন্দ্রীয় অডিশন বোর্ডের সহ সভাপতির পদে আসীন ছিলেন। এছাড়া তিনি আকাশবাণীর সঙ্গীত সম্বন্ধীয় পরামর্শ সভা এবং সঙ্গীত নাটক একাডেমি, এটা ইনভার্টেড কমার ভেতরে, একাডেমির সভ্য ছিলেন। 1942 খ্রিস্টাব্দে ভাতখান্ডের সঙ্গীত বিদ্যাপীঠ, এটা ইনভার্টেড কমার ভেতরে, তাকে সঙ্গীতাচার্য, ইনভার্টেড কমার ভেতরে, ডক্টর অফ মিউজিক উপাধিতে ভূষিত করে। 1957 খ্রিস্টাব্দে ভারত সরকার পদ্মভূষণ, ইনভার্টেড কমার ভেতরে, উপাধি দান করেন। 1956 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক স্থাপিত খয়রাগড়ের ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের, ইনভার্টেড কমার ভেতরে, প্রথম উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করতে হয় তাকে। ছাত্রছাত্রী। রতন জঙ্কারজি বহু বিশিষ্ট কৃতি ছাত্রছাত্রী রেখে গেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও কলা বিভাগের ডিন শ্রীমতী মুডটকার, অধ্যাপক ডক্টর শত্রুঘ্ন শুক্লা, ভারত বিখ্যাত বেহালা বাদক পণ্ডিত VG যোগ, বোম্বাইয়ে শ্রী SCR ভট্ট, এছাড়া কলকাতায় শ্রী চিন্ময় লাহিড়ী, হেমেন্দ্রলাল রায়, পাহাড়ি সান্যাল, ক্ষিতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল মিউজিক কলেজের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ ননীগোপাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। চারিত্রিক বৈশিষ্ট্য। গৃহী হয়েও পণ্ডিত রতন জঙ্কার তপস্বীর ন্যায় জীবনযাপন করতেন। স্বাস্থ্য সম্বন্ধে উদাসীন ছিলেন বলে
তার শরীর খুব দুর্বল ছিল। অত্যন্ত অমায়িক ব্যবহারের জন্য তিনি সকলকে আপন করে নিতে পারতেন। পরলোক গমন। 1974 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি মাত্র 75 বছর বয়সে এক কন্যা ও 3 পুত্র রেখে বোম্বাই শহরে পণ্ডিত রতনজঙ্কার পরলোক গমন করেন। উপসংহার। সঙ্গীতের এই মহান সাধকের নাম সকল সঙ্গীত গুণ সঙ্গীত রসিক তথা সমগ্র সঙ্গীত সমাজ চিরদিন শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে। পেজ 69। ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ছবি দিয়েছে ওস্তাদ আলাউদ্দিন খানের। ভূমিকা। কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে ও কঠোর সাধনার মধ্যে যারা সঙ্গীত জগতের উচ্চ শিখরে আরোহণ করেছেন তাদের মধ্যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সর্বশ্রেষ্ঠ। জন্ম ও বংশ পরিচয়। প্রসিদ্ধ ওস্তাদ উজির খাঁর শিষ্য বিশ্ববিখ্যাত আলাউদ্দিন খাঁ 1881 খ্রিস্টাব্দে ত্রিপুরার অন্তর্গত শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সদু খাঁ ব্র্যাকেটে সাধু খাঁ এবং পিতামহ সদার খাঁ। সদু খাঁ একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। সঙ্গীত শিক্ষা। সেতার বাদনে আলাউদ্দিনের প্রাথমিক শিক্ষা শুরু হয় পিতার কাছে, কিন্তু সেই শিক্ষাতে সঙ্গীত পিপাসু বালক তৃপ্ত হতে পারেনি। তাই অল্প বয়সেই তিনি পালিয়ে আসেন কলকাতায়। কলকাতায় এসে তিনি অকুল সমুদ্রে পড়েন। ভিক্ষাবৃত্তি ছাড়া তার অন্য কোনো পথ ছিল না। সেই দুর্দিনে সৌভাগ্যক্রমে গোপালচন্দ্র চক্রবর্তীর ব্র্যাকেটে নুলো গোপাল সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার করুণ কাহিনী শুনে গোপালচন্দ্র তাকে আশ্রয় দেন এবং সঙ্গীতের তালিম দিতে শুরু করেন। সেই সঙ্গে নন্দবাবুর কাছে তবলা ও পাখোয়াজ শিক্ষারও ব্যবস্থা করে দেন। অসাধারণ প্রতিভা সম্পন্ন বালক অতি অল্পকালের মধ্যেই বহুজনের দৃষ্টি আকর্ষণ করে অসামান্য খ্যাতি অর্জন করেন। নেক্সট সাইড রিডিং। বিভিন্ন যন্ত্রসঙ্গীত শিক্ষা। গোপালচন্দ্রের মৃত্যুর পর স্বামী বিবেকানন্দের ভাই অমৃতলাল দত্তের সঙ্গে পরিচয় সুবাদে তিনি তাঁর কাছে বাঁশি, ক্ল্যারিনেট ও বেহালা বাদন শিক্ষারম্ভ করেন। প্রতিভাবান আলাউদ্দিন অল্পকালের মধ্যেই সমস্ত বিদ্যা আত্মসাৎ করে ফেলেন। এরপর তিনি তৎকালীন প্রসিদ্ধ সরোদবাদক আহম্মদ খাঁ ব্র্যাকেটে দমদম নিবাসী সঙ্গে সাক্ষাৎ করে তাকে সেবার মাধ্যমে সন্তুষ্ট করেন। আহম্মদ খাঁ প্রসন্ন হয়ে তাকে সরোদবাদন শিক্ষাদানে সম্মত হন। কিছুদিন পর আহম্মদ খাঁ তাকে উত্তরপ্রদেশের রামপুরে নিয়ে যান এবং বলেন, পেজ 70 এলাম, যে আমার বিদ্যা সবই তোমায় দিয়েছি, এখন তুমি উজির খাঁর কাছে তালিম নেওয়ার ব্যবস্থা করো। উজির খাঁর শিষ্যত্ব বরণ। উজির খাঁ রামপুর মহারাজার দরবারে নিযুক্ত ছিলেন। তার সঙ্গে দেখা করার সহজ সাধ্য ছিল না। কয়েকদিন চেষ্টা করেও তিনি দারোয়ানদের কড়া প্রহার ভেদ করে তার সঙ্গে দেখা করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা পর্যন্ত করতে যান। সহায় সম্বলহীন আলাউদ্দিনের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এক মসজিদের কোণে আশ্রয় নিয়েছিলেন। তখন সৌভাগ্যবশত সেখানকার এক মৌলবী নানা উপদেশ ও নির্দেশ দিয়ে তার মনে উৎসাহ ফিরিয়ে আনেন। সেই মৌলবীর নির্দেশ মতো তিনি একদিন রামপুর মহারাজের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। তাকে রাজার কাছে ধরে আনা হলে তিনি তার সব কথা রাজার কাছে নিবেদন করেন। আলাউদ্দিনের কথায় মহারাজা অত্যন্ত সন্তুষ্ট ও প্রভাবিত হয়ে তার সুষ্ঠুভাবে থাকা ও উজির খাঁর কাছে সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করে দেন। ধৈর্য পরীক্ষা।
অপরিসীম আনন্দিত মনে আলাউদ্দিন রোজ গুরুর কাছে যান, কিন্তু কোনোদিন দেখা মেলে না। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়। রোজই তিনি গুরুর কাছে যান এবং বিফল মনোরথে ফিরে আসেন। অবশেষে একদিন গুরুর দর্শন লাভ ঘটে। উজির খাঁ বলেন, এতদিন আমি তোমার ধৈর্যের পরীক্ষা করেছি, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি তোমাকে শিষ্যরূপে গ্রহণ করলাম। অসাধারণ প্রতিভাবান কিশোর তার কাছে সরোদ, রবাব ও সুরশৃঙ্গার শিক্ষালাভ করেন। এই সময়ে তিনি অন্যান্য কলাকারদের কাছেও নানাবিধ সাঙ্গীতিক বিষয়ে শিক্ষালাভ ও সংগ্রহ করেন। সঙ্গীত সফর। এরপর গুরুর অনুমতিক্রমে তিনি দেশ ভ্রমণে বের হন এবং কালক্রমে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। সেই সময় তিনি মৈহর স্টেটে স্থায়ীভাবে নিযুক্ত হন। কিছুদিন পর তিনি নৃত্যশিল্পী উদয় শঙ্করের দলে যোগ দেন এবং ইতালি, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, আমেরিকা প্রভৃতি বহু দেশ ভ্রমণ করেন। মৈহর ব্যান্ড উদ্ভাবন। আলাউদ্দিন খাঁ একটি স্মরণীয় কীর্তি হল মৈহর ব্যান্ড উদ্ভাবন। মৈহর ব্যান্ডটা ইনভার্টেড কমার ভেতরে। মৈহর স্টেটে নিযুক্ত থাকাকালীন তিনি এই ব্যান্ড গঠন করেন। ভারতীয় অর্কেস্ট্রা সৃষ্টির ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সংযোজন। পেজ 71 এলাম। অতি সাধারণ বাদকদের নিয়ে গঠিত এই ব্যান্ডকে তিনি মর্যাদার উচ্চ আসনে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। পুত্রকন্যা। তার এক কন্যা ও এক পুত্র ছিল। তিনি কন্যা অন্নপূর্ণাকে সেতার ও সুরবাহার, পুত্র আলী আকবরকে সরোদ ও জামাতা রবিশঙ্করকে সেতার শিক্ষাদান করেন। এছাড়া তিনি নিখিল বন্দ্যোপাধ্যায়ের মতো বহু উল্লেখযোগ্য শিষ্য রেখে গেছেন। বেহালা, সুরবাহার ও সরোদে তার বহু রেকর্ড আছে। সঙ্গীতজ্ঞদের জীবনের ক্ষেত্রে তার মতো দুঃখ কষ্টময় জীবন কদাচিৎ দেখা যায়। তাই মনে হয় পরবর্তীকালে তিনি সুপাত্রের শিক্ষাদানে কোনরূপ কার্পণ্য করেননি। চারিত্রিক বৈশিষ্ট্য। মুসলমান হলেও তিনি ছিলেন জাতি ধর্মের ঊর্ধ্বে। তিনি নিরামিষভোজী এবং হিন্দু দেবদেবীর প্রতি গভীর আস্থাবান ছিলেন। কথিত আছে তিনি যে কোনো যন্ত্র অতি নিপুণভাবে বাজাতে পারতেন। মৃত্যু। এই মহান সঙ্গীতগুণী 1972 খ্রিস্টাব্দের 6 সেপ্টেম্বর মৈহর মদিনা ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপসংহার। নিজের শিক্ষার জন্য আলাউদ্দিন খাঁ যেমন দুঃসহ কষ্ট ও যাতনা সহ্য করেছেন, শিক্ষা দানের নানা চিন্তায় তিনি সর্বদা মগ্ন থাকতেন। সরোদ, সুরবাহার, সেতার, বাঁশি, বেহালা প্রভৃতি নানা যন্ত্রের বিভিন্ন শিক্ষা পদ্ধতি উদ্ভাবন করে তিনি যে শিষ্যবর্গ তৈরি করেছেন ও ঐতিহ্য রেখে গেছেন তা অতুলনীয়। তাঁর শিক্ষা পদ্ধতির গুণে শিষ্যমণ্ডলীর মধ্য দিয়ে ভারতীয় সঙ্গীতের মাহাত্ম্য প্রচার করে তিনি বিশ্ববাসীর কাছে অমরত্ব লাভ করেছেন। পেজ 71 শেষ হলো। এবারে পেজ 72। ওস্তাদ হাফেজ আলী খাঁ, তার ছবি রয়েছে সাইডে। ভূমিকা। যে সকল সঙ্গীতগুণী নিরলস সাধনা, অনন্য সাধারণ প্রতিভা ও অসামান্য কৃতিত্বের দ্বারা উপমহাদেশীয় সঙ্গীত জগতে গৌরবমণ্ডিত আসন অলঙ্কৃত করে গেছেন, তাদের মধ্যে ওস্তাদ হাফেজ আলী খাঁ একজন অন্যতম ব্যক্তিত্ব। বংশ পরিচয়। ওস্তাদ হাফেজ আলী খাঁর পিতামহ গোলাম আলী খাঁ কাবুলের অধিবাসী ছিলেন এবং পরে তিনি ভারতবর্ষে চলে আসেন। তিনি একজন স্বনামধন্য রবাব বাদক ছিলেন। প্রথমে
রেওয়ার মহারাজা রঘুনাথ সিংহ এবং পরে গোয়ালিয়রের রাজসভায় সভাবাদক রূপে তিনি নিযুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র নান্নে খাঁ গোয়ালিয়রের সভাবাদক নিয়োজিত হন। জন্ম ও বাল্যজীবন। 1888 খ্রিস্টাব্দে নান্নে খাঁর পুত্র হাফেজ আলী গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন। নান্নে খাঁ ছিলেন বিখ্যাত সরোদ বাদক। বাল্যকাল থেকেই প্রতিভাধর হাফেজ আলী পিতার সুশিক্ষায় লালিত হয়েছিলেন। তিনি পিতার কাছে সরোদের যাবতীয় পাঠ গ্রহণ করেন। একজন উত্তম শিল্পীর জীবনে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিমের গুরুত্ব উপলব্ধি করেই নান্নে খাঁ পুত্রকে উপযুক্তভাবে সঙ্গীতের তালিম দেন। সঙ্গীত শিক্ষা। এরপর হাফেজ আলী ডাগর ঘরানার যশস্বী শিল্পী গণেশী প্রসাদ চতুর্বেদী এবং পিতৃবদ মুরাদ আলী খাঁর কাছে সঙ্গীত শিক্ষা লাভ করে ধ্রুপদ ও ধামারে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। বৈবাহিক সূত্রে তিনি রামপুরের নবাব হামিদ আলীর একাধারে পরম আত্মীয় ও অন্তরঙ্গ বন্ধু ছিলেন। সেই সুবাদে তিনি নবাবের গুরু বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ ওয়াজির খাঁর সান্নিধ্যে আসার সুযোগ পান। তিনি ওস্তাদ ওয়াজির খাঁর কাছে সঙ্গীত তথা সুরশৃঙ্গারের তালিম নেন। পরবর্তীকালে প্রসিদ্ধ সরোদ বাদক ফিদা হোসেন খাঁর কাছে সরোদ বাদন পদ্ধতি ও নানা যান্ত্রিক ক্রিয়া কৌশল শেখেন। এই সময় বিখ্যাত সেতার বাদক আমির খাঁর বাদন শৈলী তাকে বিশেষভাবে আকর্ষণ করে। তিনি নিজস্ব ঢঙের সঙ্গে আমির খাঁর বাদন রীতির সমন্বয় ঘটিয়ে এক নতুন ঢঙের সৃষ্টি করেন। পেজ 73। রাজসভায় যোগদান ও সঙ্গীত সফর। গোয়ালিয়রের রাজা হাফেজ আলী খাঁর বাদনে মুগ্ধ হয়ে তাকে রাজদরবারে সভা সঙ্গীতজ্ঞ রূপে নিয়োজিত করেন। 1920 খ্রিস্টাব্দ থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত হাফেজ আলী কলকাতা, গৌরীপুর, মুক্তাগাছা, ঢাকা প্রভৃতি বিভিন্ন স্থানে সঙ্গীত সফর করে অসামান্য কৃতিত্ব অর্জন করেন। প্রিয়জনের বিয়োগ ব্যথা। এরপর কয়েক বছরের মধ্যে গুরু ওয়াজির খাঁ স্ত্রী, শ্বশুর প্রভৃতির নিকট আত্মীয়ের মৃত্যু ঘটে। প্রিয়জনদের বিয়োগ ব্যথায় তিনি অত্যন্ত মুষড়ে পড়েন এবং তারপর থেকে বেশিরভাগ সময় তিনি গোয়ালিয়রেই কাটান। সাংগীতিক বৈশিষ্ট্য। গোয়ালিয়রের রাজসভায় সভার সঙ্গীতজ্ঞ রূপে থাকাকালীন হাফেজ আলী তাঁর অনন্য সাধারণ রাগ রূপায়ণের ক্ষমতা, অভূতপূর্ব সুরসৃষ্টির দক্ষতা এবং অপূর্ব বাদন ঢঙের বৈশিষ্ট্য দ্বারা উপমহাদেশের সঙ্গীত জগতে আলোড়ন তোলেন। প্রতিভার স্বীকৃতি। শিল্পী জীবনে হাফেজ আলী খাঁ শ্রোতাদের কাছ থেকে যেমন অঢেল শ্রদ্ধা লাভ করেছেন, তেমনি তার শিল্পী জীবনের স্বীকৃতি পেয়েছেন বিভিন্ন খেতাব ও সম্মান লাভের মাধ্যমে। ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। বিশ্বভারতী তাকে বরণ করেন দেশিকোত্তম উপাধিতে দেশিকোত্তম। খয়রাগড় বিশ্ববিদ্যালয় থেকে তিনি D.Litt খেতাব লাভ করেন এবং সঙ্গীত নাটক একাডেমি তাকে বিশেষভাবে সম্মানিত করেন। পুত্র। বর্তমানে সুপ্রসিদ্ধ সরোদ বাদক আমজাদ আলী খাঁ তারই সুযোগ্য পুত্র। ওস্তাদ হাফেজ আলী খাঁ তার বাবা। রহমত খাঁ ও মুবারক খাঁ নিজ আদর্শেই আপন আপন জগতে সমুজ্জ্বল।
মৃত্যু। হাফেজ আলী 1962 খ্রিস্টাব্দে সঙ্গীত জগৎ থেকে অসুস্থতা হেতু এক প্রকার বিদায় নেন এবং 28শে ডিসেম্বর 1972 খ্রিস্টাব্দে এই পার্থিব জগৎ থেকে চিরবিদায় নিয়ে সঙ্গীতানুরাগীদের মনে অজীবন আসন প্রতিষ্ঠা করেন। উপসংহার: সেতার, সরোদ, রবাব, সুরশৃঙ্গার প্রভৃতি বহু বাদ্যযন্ত্রে অসামান্য ব্যুৎপত্তি থাকায় হাফেজ আলী বিভিন্ন বাদন রীতির সংমিশ্রণে এক নতুন ঢঙের সৃষ্টি করেন, যা ছিল তাঁর একান্ত নিজস্ব। সঙ্গীত জগৎ তার অমর কীর্তি চিরদিন স্মরণ রাখবে। পেজ 74। ওস্তাদ এনায়েত হোসেন খাঁ, তার ছবি দিয়েছে বাঁদিকে। এনায়েত হোসেন খাঁ মনে হচ্ছে সেতার ধরে আছেন। ভূমিকা: সেতার ও সুরবাহার যন্ত্রের সঙ্গে এনায়েত হোসেন খাঁর নামটি বাংলার সঙ্গীত আকাশে চিরভাস্বর হয়ে থাকবে। বর্তমানে সেতারের চর্চা যেভাবে বাংলায় ছড়িয়ে পড়েছে তার মূলে আছে এনায়েত খাঁর বাংলায় দীর্ঘকাল অবস্থান ও অকৃত্রিম শিক্ষাদান পদ্ধতি। জন্ম ও বংশ পরিচয়: প্রসিদ্ধ সুরবাহার ও সেতার বাদক ওস্তাদ ইমদাদ খাঁর পুত্র এনায়েত খাঁ 1894 খ্রিস্টাব্দে 17 জুন এটোয়া নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি সুরবাহার ও সেতার যন্ত্রের একজন শ্রেষ্ঠ বাদক ছিলেন। তাঁর পিতামহ দাদ খাঁ ধ্রুপদ, খেয়াল ও গজলের একজন বিশেষজ্ঞ এবং জলতরঙ্গ ও সারেঙ্গি বাদ্যের বিশারদ ছিলেন। সঙ্গীত শিক্ষা: ওস্তাদ এনায়েত খাঁ ছিলেন একজন যুগান্তকারী সেতার বাদক। তাঁর সঙ্গীত সাধনা শুরু হয় পিতার নিকট। দীর্ঘ 20 বছর তিনি পিতার পদপ্রান্তে কণ্ঠসঙ্গীতের সূক্ষ্ম কারুকার্য শিক্ষালাভ করেন। এর কিছুদিন পর তিনি বীণা বাজাতে শুরু করেন এবং পরে সুরবাহারও রপ্ত করেন। চারিত্রিক বৈশিষ্ট্য: এনায়েত খাঁ অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী ও উদার প্রকৃতির ছিলেন। তিনি সংসার সম্পর্কে একেবারেই উদাসীন ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি 1 বছর ইন্দোর রাজদরবারে সভাবাদক হিসেবে নিয়োজিত থাকেন। তারপর তিনি কলকাতায় চলে আসেন। বাদন রীতির বৈশিষ্ট্য: ওস্তাদ এনায়েত খাঁ ছিলেন উপমহাদেশের অদ্বিতীয় সেতার বাদক। তার মতো সেতার ও সুরবাহার বাদক বিরল ছিল। তিনি ইন্দোর, বরোদা, ভোপাল, গৌরীপুর, রামগোপালপুর, ত্রিপুরার রাজধানী আগরতলা প্রভৃতি রাজদরবারে সঙ্গীত পরিবেশন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। তাঁর ঘরানার গত তোড়া এবং গানের কাঠামো বিভিন্ন মসজিদখানি ও রেজাখানি চালে রচিত। বিদ্যুৎ গতির সপাট তানের শেষে বিভিন্ন প্রকার উপযুক্ত, এটা পেজ 75 এলাম, তেহাইয়ের সংযোজন ছিল এক অপূর্ব কৌশল। তার সমস্ত তান ও তেহাই ছিল তবলা ও পাখোয়াজের বোলের ফরমায় প্রস্তুত। সুরবাহার ও সেতারে স্ফুরিত গমকের কাজ ছিল অনন্য। তার অসাধারণ বাজনার জাদুতে শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো মোহিত হয়ে যেতেন। তিনি দীর্ঘকাল উপমহাদেশের বিভিন্ন স্থানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে শেষ জীবনে ময়মনসিংহের অন্তর্গত গৌরীপুরের জমিদার বজেন্দ্র কিশোর রায়চৌধুরীর সভাবাদক নিযুক্ত হন। পুত্র ও শিষ্যবর্গ: এনায়েত হোসেন খাঁর 2 পুত্র বিলায়েত খাঁ ও ইমরাত খাঁ পিতার সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বনামধন্য হন। তার শিষ্যদের মধ্যে বিমলাকান্ত রায়চৌধুরী, জ্ঞানদাকান্ত লাহিড়ী চৌধুরী, বিপিনচন্দ্র দাস, জ্যোতিষচন্দ্র চৌধুরী, মনোরঞ্জন মুখোপাধ্যায়, জিতেন্দ্র মোহন সেনগুপ্ত, অমিয়কান্তি ভট্টাচার্য
রেণুকা সাহা প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য। মৃত্যু 1938 খ্রিস্টাব্দে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সঙ্গীত সম্মিলনে এনায়েত খাঁ আমন্ত্রিত হন, কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় বালক বিলায়েত খাঁকে দিয়ে সেই অনুষ্ঠান সুসম্পন্ন করা হয়। অসুস্থ শরীর নিয়ে খাঁ সাহেব কলকাতায় চলে আসেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই 11ই নভেম্বর 1938 খ্রিস্টাব্দে মতান্তরে 1939 ব্র্যাকেটে আছে তাঁর দেহান্তর ঘটে। উপসংহার: বাংলা তথা ভারতীয় সঙ্গীতের ইতিহাসে, বিশেষত সেতার ও সুরবাহার যন্ত্রে ওস্তাদ এনায়েত হোসেন খাঁ চির অমরত্ব লাভ করেছেন। বর্তমানে সেতারের বহুল প্রচার ও অসামান্য জনপ্রিয়তার মূলে আছে তার অকৃত্রিম শিক্ষাদানের ঐতিহ্য। পেজ 75 এখানেই শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে।